আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব ফিগারস অফ স্পিচ নিয়ে। আমাদের যে কিছু ব্যতিক্রম ধর্মী টপিক আছে ইংলিশে, সেই টপিকগুলো ধারাবাহিকতা আজকে ফিগারস অফ স্পিচ আলোচনা করব। ফিগারস অফ স্পিচ থেকে প্রতি বছরে একটা কোশ্চেন এসেই থাকে, বিশেষ করে ঢাবিতে ফিগারস অফ স্পিচ থেকে একটা কোশ্চেন করেই থাকে। ঢাবি, রাবি, চবি এই তিনটা বিশ্ববিদ্যালয়ে যাবি, এই চারটা বিশ্ববিদ্যালয় সচরাচর এই ফিগারস অফ স্পিচ থেকে কোশ্চেন করেই থাকে। আর কোশ্চেন করার কারণ হচ্ছে যে স্টুডেন্টরা বুঝতে না পারে এবং সঠিকভাবে ফাইন্ড আউট করতে না পারা যায় আসলে কোশ্চেনটা কীভাবে উত্তর দিতে হবে, এটা আসলে কি চাচ্ছে আর কি বলতেছে। তো আজকে আমরা আমাদের ফিগারস অফ স্পিচ নিয়ে আলোচনা করি এবং ফিগারস অফ স্পিচ বেসিক্যালি 14 থেকে 15টা টার্ম আছে। এতগুলো টার্ম মনে রাখা এবং সেগুলো অ্যাডমিশনের সময় এগুলো মনে রাখা এবং সেগুলো কন্টিনিউ করা একটা টাফ হয়ে যায়। তার জন্য আমি বেসিক্যালি 7টা টার্মস তোমাকে বেছে দিচ্ছি। এই 7টা টার্মস যদি তুমি মনে রাখতে পারো, আশা করি এই 7টা টার্মস থেকে তুমি কমন পাবা। অন্যরাও পায়, আমি পেয়েছি, তুমিও পাবা, এটাই স্বাভাবিক। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি ফিগারস অফ স্পিচ। আসলে ফিগারস অফ স্পিচ শুরু করার আগে আমাকে অবশ্যই বুঝতে হবে ফিগারস অফ স্পিচ কাকে বলে। আসলে ফিগারস অফ স্পিচ হচ্ছে যে বাক্যের অলঙ্কার বা অলঙ্করিত রূপ, মানে সাধারণ একটা বাক্যে যে অর্থ দেয় কিন্তু তার থেকে কোনো ভিন্ন ধর্মী কোনো অর্থ দিবে, সেটাই হচ্ছে ফিগারস অফ স্পিচ। আর ফিগারস অফ স্পিচ টার্মগুলো কী কী আমি আগেই বলেছি, বেসিক্যালি 15টা থেকে 16টা টার্ম পাবা। এই টার্ম সবগুলো টার্ম মনে রাখা সম্ভব না, আর মনে রাখার কারণও নাই, কারণ তোমাকে এই 5 থেকে 7টা টার্ম মনে রাখলে তোমার যথেষ্ট, তোমার অ্যাডমিশন যথেষ্ট। এই 5-7টা টার্ম থেকে তুমি কমন পাবা। এটা সিমিলি মেটাফর। এই সিমিলি আর মেটাফর থেকে প্রতি বছর ঢাবিতে কোশ্চেন আসবে। এই সিমিলি আর মেটাফর সংজ্ঞা দুটো পাশাপাশি, এই জন্য একে মানে পার্থক্য করাটা একটু টাফ হয়ে যায়। যেমন এখানে বলা আছে দুটি ভিন্ন জাতীয় তুলনা বোঝাবে, সেম এখানেও বলা আছে দুটি ভিন্ন জাতীয় তুলনা বোঝাবে। পার্থক্য কী তাহলে ভাই? পার্থক্য হচ্ছে যে সিমিলিতে অ্যাস এবং লাইক অবশ্যই থাকবে। সিমিলিতে অ্যাস ও লাইক অবশ্যই থাকবে, যে বাক্যে অ্যাস ও লাইক অবশ্যই থাকবে এবং দুটি ভিন্ন জাতীয় তুলনা বোঝাবে, তখন অবশ্যই এটা সিমিলি হবে। আর অ্যাস ও লাইক থাকবে না, দুটি ভিন্ন জাতীয় তুলনা বোঝাবে, তার মানে এটা মেটাফর। ওকে, তাহলে উদাহরণ আমরা কি দিতে পারি? সিমিলি উদাহরণটা দেখো, যে হি ইজ অ্যাস আ ফায়ার অ্যাস আ টাইগার। অ্যাস আছে তার মানে কি? এটা সিমিলি, শেষ। হি ইজ আ টাইগার, এখানে অ্যাস বা লাইক নাই, তার মানে এটা মেটাফর। দুটোই অর্থ কি দাঁড়ায়? যে দুটি ভিন্ন জাতীয় তুলনা, কিন্তু অবশ্যই দুটা ভিন্ন জাতীয় তুলনা বোঝাচ্ছে। এই দুটো হচ্ছে সিমিলি মেটাফর। অ্যাস লাইককে সিমিলি বলবা, অ্যাস লাইক নাই মানে মেটাফর বলবা। তারপরে আসে হাইপারবোল। হাইপারবোল কি? অতিরঞ্জিত করা, মানে কোনো কিছুকে ছোটো জিনিসকে বড় করা, বড় জিনিসকে ছোট করে দেখাই হচ্ছে হাইপারবোল। যেমন 10,000 স আই অ্যাট আ গ্লান্স, মানে আমি এক নজরে 10,000-এর মতো তোমাকে দেখেছি। আসলে কি সে 10,000 বার দেখেছে? একবার দেখেছে, কিন্তু তার অনুভূতি, তার ভালোবাসা সে প্রকাশ করতেছে, সে 10,000-এর মতো একবারেই দেখেছে। সেটা হচ্ছে হাইপারবোল। ছোট জিনিসকে বড় করা, বড় জিনিসকে ছোট করা, এটা হচ্ছে হাইপারবোল, অর্থাৎ অতিরঞ্জিত করা। তারপর হচ্ছে আয়রনি। আয়রনি কি? মানে যা বলা হবে তার বিপরীত বোঝাবে। আমি যদি বলি আজকে ক্লাসে কিচ্ছু হয়নি, তার মানে তোমাকে মনে ধরে নিতে হবে যে আসলে ক্লাসে সব কিছুই হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে আয়রনি। যা বলবে তার অর্থ বা তার অর্থ বিপরীত অর্থ প্রদান করবে। যেমন আ ভেরি ফাইন ফ্রেন্ড ইউ আর টু ফরসেক টু মি ইন মাই ট্রাবল, মানে তুমি আমার খুব ভালো বন্ধু, বিপদে তুমি আমাকে ভুলে যাবা, বা বিপদে তুমি আমার পাশে থাকবে না। অবশ্যই কি থাকবে না? অবশ্যই থাকবে, কারণ সে ভালো বন্ধু, অবশ্যই সে থাকবে। থাকবে না মানে থাকবে, সেটাই হচ্ছে আয়রনি। যেটা বলবে তার বিপরীতটা বোঝাবে। তারপর আছে পার্সনিফিকেশন। পার্সনিফিকেশনটা কি? পার্সনিফিকেশন বা অ্যাপোস্ট্রফি, এগুলো কোনো হচ্ছে যে বস্তুবাচক বা গুণগত জিনিসকে ব্যক্তিবাচক রূপ দেয়, সে হচ্ছে পার্সনিফিকেশন বা আয়রনি। যেমন ডেথ লাইস, এই ডেথটা কি এখানে বস্তুবাচক, কিন্তু এখানে আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে ব্যক্তিবাচকের মতো বাক্যে কাজ করতেছে। এটাই হচ্ছে তোমার পার্সনিফিকেশন বা অ্যাপোস্ট্রফি। তারপর হচ্ছে ইনভার্সন। ইনভার্সন মানে কি? মানে বাক্যে জোর প্রদান করতে বাক্যে যে শব্দ বিন্যাস উল্টে দেওয়া হচ্ছে ইনভার্সন। যেমন অ্যাজ সুন অ্যাজ, নো সুনার হ্যাড, এগুলো তো পড়েছো। কি দেখা যায় যে অ্যাজ সুন অ্যাজের পরে হ্যাড বসে, নো সুনার পরে হ্যাড বসে, মানে বাক্যে যেখানে সাবজেক্টের পরে বসার কথা সেখানে সাবজেক্টের আগে বাক্যে ভার্ব বসতেছে।
হ্যাঁ, সাবজেক্টের পরে ভার্ব বসার কথা, কিন্তু সেটা না হয়ে সাবজেক্টের আগে ভার্ব বসতেছে। এই উল্টে যাওয়াটাকে বলা হয় ইনভার্সন। ধর আমি এখানে এই বাক্যটাকে বলতে পারি কাম আই মে বাট গো আই মাস্ট, মানে জোর প্রদান করতেছে যে আমি আসতে পারি বাট চলে যাব, অবশ্যই আমি চলে যাব। তো সিমিলি, মেটাফর, হাইপারবল, আইরনি, পার্সনিফিকেশন অথবা অ্যাপোস্ট্রফি, ইনভার্সন তোমরা বুঝে গেছো। আশা করি এগুলো যদি প্র্যাকটিস করো, হাতে নোট ডাউন করে আরও বিস্তারিত বুঝবা এবং বিষয়গুলোকে অনেক সহজে নিতে পারবে এবং পরীক্ষা একটা ভালো রেজাল্ট করতে পারবে এবং নিশ্চিত ফিগার্স অফ স্পিচ থেকে কোশ্চেনগুলো তুমি অ্যান্সার করতে পারবে। এই 7টা থেকেই আসবে। তারপর 7 নম্বরটা আমি বলতে পারি যে ইউফেমিজম। ইউফেমিজম, ইউফেমিজম মানে কি? ইউফেমিজম মানে হচ্ছে যে মানে রূঢ় বা অপ্রিয় কথাকে কোমলীয়ভাবে বলা, মানে কোমল উক্তির মাধ্যমে বলা। রূঢ় বা অপ্রিয় কথাকে কোমল উক্তির মাধ্যমে বলাটাই হচ্ছে ইউফেমিজম। যেমন কেউ একজন মারা গেছে, আমরা যদি তাকে মানে মারা যাওয়া কথাটাকে আমরা ডাই না বলে বা ডেথ না বলে আমরা যদি বলি পাস ওয়ে, মারা গেছে, শুনতে ভালো লাগতেছে, ডাই মৃত্যুবরণ করছে। আর যখন আমি একটু বলবো যে পাস ওয়ে, শুনতে ভালো লাগতেছে এবং মানে ইউনিক একটা ওয়ার্ডের ইউজ হচ্ছে। সেই মানে কথার মাধ্যমে ভালো লাগা এবং খারাপ লাগা এই মন মানসিকতার উপর ডিপেন্ড করে বেসিক্যালি ইউফেমিজমটা করা হয়েছে। যেমন যদি আমি বলি পাস ওয়ে is a euphemism for die, মানে মৃত্যুর পরিবর্তে আমরা পাস ওয়ে ব্যবহার করব। এটাই হচ্ছে তোমার বেসিক্যালি ইউফেমিজম। হ্যাঁ, মানে শ্রুতি কটু লাগে এবং অপ্রিয় লাগে, রূঢ় লাগে, এর পরিবর্তে আমরা প্রিয়, কোমল, শ্রুতি মধুর কথা বলবো, সেটাই হচ্ছে ইউফেমিজম। আশা করি আমার দেয়া এই 7টা যদি তুমি ভালো করে খাতায় নোট ডাউন করে এবং নিয়মিত প্র্যাকটিস করতে পারো যে কোনো বই থেকে, এর থেকে কোনো কোশ্চেন করলে ফিগার্স অফ স্পিচ থেকে যদি কোনো কোশ্চেন করে থাকে তোমাকে কেউ আটকাতে পারবে না। তো আজকে এই পর্যন্তই ছিল ফিগার্স অফ স্পিচের হাইলাইট এবং সাজেশন টার্ম। তো তোমরা যদি এগুলো নিয়মিত প্র্যাকটিস করো আশা করি ভালো একটা ফিডব্যাক পাও এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে একজন পাবলিকান হতে পারবা। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।